Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Today, I, Muhammad Hafiz Al-Assad, Assistant Professor, Mirpur College, I delivered my lecture, Finance and Banking subjects, BBA Honors Program. My course name is Financial Management and titles of lectures is Capital Budgeting and Risk Analysis. Now, I delivered you my lecture plan. So, the lecture plan is first one, risk evaluation techniques. Second one, risk adjusted discounting rate approach. Third one, how to evaluate a project under the risk adjusted discounting approach. Fourth one, certain equivalence approach. Then how to evaluate a project under C approach, probability approach. So I discuss first one, risk evaluate techniques. Well, what are the risk evaluate techniques? So risk evaluative techniques are as risk adjusted discounting rate approach, certain equivalent approach, probability approach, decision tree approach, and portfolio risk approach. So আমরা risk evaluation techniques কে বিভিন্ন ভাগে বিভক্ত হতে দেখি, যে সেগুলা RADR approach, CE approach, probability approach, decision tree approach, and portfolio risk approach. এখন এই অ্যাপ্রোচগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব একের পর এক। সো ফার্স্ট ওয়ান আসো, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টিং রেট অ্যাপ্রোচ। আমার এই RADR অ্যাপ্রোচটা আসলে কি, এটা নিয়ে আমরা বলবো। সো এটা আমরা এইভাবে বলতে পারি, অ্যান এস্টিমেশনস অফ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ for high risk investment is known as risk adjusted discounting rate. So the amount of risk inherent in a project is incorporated in the discount rate employed in the present value calculation. Relatively risky projects would have relatively high discount rates and relatively safer projects would have relatively lower discount rates. So আমরা বলতে পারি যে পদ্ধতিতে প্রকল্পের ঝুঁকি বৃদ্ধির সাথে সাথে অধিক হারে নগদ প্রবাহ আশা করা হয় বা বাট্টার হার বৃদ্ধি করা হয়, তাকে RADR অ্যাপ্রোচ বা RADR পদ্ধতি বলা হয়। অর্থাৎ এখানে তোমার প্রকল্পের ঝুঁকি বৃদ্ধি পাবে এবং আমরা মুনাফাও বেশি প্রত্যাশা করব, আর সেক্ষেত্রে বেশি হার ডিসকাউন্ট রেটের মাধ্যমে আমরা এটাকে ডিসকাউন্টেড করব করে যদি আমরা পজিটিভ NPV এটা পেয়ে থাকি তাহলে বলবো প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেড, আর যদি এই ক্ষেত্রে আমরা নেগেটিভ NPV পাই তাহলে এই ক্ষেত্রে আমরা রিজেক্টেড বলবো। তাহলে RADR পদ্ধতি সম্পর্কে আমরা বুঝলাম যে তোমার যত বেশি ঝুঁকি তুমি প্রত্যাশা করবা, ঝুঁকি পাবে, তত বেশি তুমি রিটার্ন প্রত্যাশা করবা, আর ঝুঁকি কম সো রিটার্নও কম হবে। এখন এই RADR পদ্ধতি নির্ণয় করার জন্য আমরা মূলত NPVর মাধ্যমে সিদ্ধান্ত দিয়ে থাকি। সো NPV নির্ণয় করার সূত্র হচ্ছে সামেশন অফ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স divided by 1 plus k whole for t minus NCO. So
আমরা যদি বলি সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, কে এটা হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টিং রেট, অ্যান্ড এনসিও নেট ক্যাশ আউটফ্লোজ। সো আরএডিআর রেট এটা আমাদেরকে কিভাবে নির্ণয় করতে হবে? প্রশ্নে কস্ট অফ ক্যাপিটাল এটা দেওয়া থাকতে পারে, সো এটার সাথে রিস্ক প্রিমিয়াম রেট আমরা যোগ করে ডিসকাউন্ট রেট বের করব। আর যদি রিস্ক প্রিমিয়াম না হয় তাহলে কস্ট অফ ক্যাপিটাল এটা ধরে আমরা ডিসকাউন্ট রেট করব। এরপরে তোমার রিস্ক প্রিমিয়াম রেট এটার সাথে আমরা রিস্ক ফ্রি রেট যোগ করে আরএডিআর রেট ডিটারমিন করি। টাইম প্রেফারেন্স রেট এটা দেওয়া থাকতে পারে, তার সাথে রিস্ক প্রেফারেন্স রেট যোগ করে আমরা আরএডিআর রেট নির্ণয় করি। এখন রিস্ক প্রিমিয়াম এটা কি? এটা হচ্ছে আরএম মাইনাস আরএফ। আরএম মাইনাস আরএফ করলে আমরা রিস্ক প্রিমিয়াম রেট এটা পেয়ে থাকি। সো আমরা কিভাবে একটা অঙ্ক করে এই আরএডিআর অ্যাপ্রোচটা বুঝবো, সেটার জন্য আমি আরএডিআর অ্যাপ্রোচের সূত্র উল্লেখ করলাম। এখন আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট ওয়ান আসো, আমি লিখলাম ক্যাশ আউটলে মানে এনসিও, দ্যাট ইজ ইনভেস্টমেন্ট। সো ক্যাশ আউটলে এখানে -1 লাখ টাকা দেওয়া আছে। এনসিও এটা 0 ইয়ারে পজিটিভ অর নেগেটিভ যেভাবেই দেওয়া থাকুক না কেন সেটাকে এনসিও বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হিসাবে এক্সপ্রেস করা হয়। সো সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ফর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তাহলে এখানকার যে ক্যাশ ফ্লোগুলো দেওয়া আছে 50,000, 60,000 এবং 40,000, তোমার এইভাবে ফিগারগুলো দেওয়া আছে। এখন বলছে রিস্কলেস রেট অফ রিটার্ন ইকুয়াল টু 6%। সো আমাদের রিস্ক ফ্রি রেট এটা 6% দেওয়া আছে, অ্যান্ড রিস্ক অ্যাডজাস্টেড রেট অফ রিটার্ন ফর দ্য কারেন্ট প্রজেক্ট ইজ 20%। এই প্রজেক্টের জন্য তোমার আরএডিআর রেট এটা 20% দেওয়া আছে। তাহলে এখন আমাদেরকে এখান থেকে এই প্রজেক্টটার এনপিভি ডিটারমিন করে দেখতে হবে এটা কি গ্রহণযোগ্য কিনা। সো এটার জন্য আমরা ফার্স্ট ওয়ান এনপিভি ডিটারমিন করার জন্য সূত্র অ্যাপ্লাই করি। সূত্রটা আমরা এর আগে লিখেছিলাম যে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ডিভাইডেড বাই 1 প্লাস কে হোল পাওয়ার টি। সো এখন এনপিভি আমরা সূত্র অনুযায়ী এটা প্রয়োগ করি। সো আমাদের ফার্স্ট ইয়ারের ক্যাশ ফ্লো বা সিএফএটি এটা 50,000 দেওয়া আছে। এখন আমরা এখানে সিএফএটি এটাকে সরাসরি সিএফএটি হিসেবে কাউন্ট করতেছি, কারণ আমরা এর আগের লেকচারে আমরা বলেছিলাম যে একটা অঙ্ক করতে গেলে তোমার সিএফএটি ব্যতীত করা সম্ভব না। সো সিএফএটি যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে তোমাকে সিএফএটিটা ডিটারমিন করে নিতে হবে। এখন আমাদের এই অঙ্কের মধ্যে ট্যাক্স রেট এটা দেওয়া নেই, সো যে ক্যাশ ফ্লোগুলো দেওয়া আছে এগুলো সরাসরি সিএফএটি, এটার বাহিরে প্রশ্নে সরাসরি এটাকে সিএফএটি বলেই দিয়েছে। তাহলে এই সিএফএটি নিয়েই কিন্তু আমরা এই এনপিভিটা ডিটারমিন করতেছি। সো এনপিভি এখানে 50,000 ডিভাইড বাই 1 প্লাস কে, এটা 20% ডিসকাউন্ট রেট হোল পাওয়ার 1। এরপরে আসো 60,000 divided by 1 plus k whole power 2. Then আসো 40,000 divided by 1 plus k discount rate 0.20 whole power 3. Then whole minus 1 lakh. সো আমরা যখন এখানে ক্যালকুলেশন করব ইয়ার ওয়াইজ তখন আমাদের মানগুলো আসতেছে যেমন 41,650 প্লাস 41,600 প্লাস 23,160। সো টোটাল ক্যালকুলেশন করলে 1,06,410। এখান থেকে যদি আমরা 1 লাখ মাইনাস করে ডিডাক্ট করি তাহলে আমাদের রেজাল্ট আসছে 6,410। সো আমরা দেখলাম এখানে এনপিভিটা আমাদের পজিটিভ। তাহলে এখন যদি আমরা বলি, আমরা এখান থেকে দেখি যে দা গিভেন দ্য এক্সপেক্টেড ক্যাশ ফ্লোজ অ্যান্ড এস্টিমেটেড রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টিং রেট, the project expected NPV is positive, so the project should be accepted. কারণ আমাদের এনপিভি যদি 0 অথবা পজিটিভ আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই প্রজেক্টটা গ্রহণযোগ্য হবে। তাহলে ঝুঁকি
যে রিটার্নগুলো আমরা পাবো সেক্ষেত্রে ঝুঁকি যত বেশি গ্রহণ করব তত বেশি ঝুঁকি যত বেশি গ্রহণ করব রিটার্ন তত বেশি প্রত্যাশা করব। এটাই হচ্ছে মূলত আরএডিআর অ্যাপ্রোচ। সো আরএডিআর অ্যাপ্রোচের এখন এই ক্যাশ ফ্লোগুলোকে আমার ঝুঁকির মাধ্যমে যখন আমরা ডিসকাউন্টেড করে যে এনপিভিটা পাবো সেই এনপিভিটা পজিটিভ হলে আমরা বলবো প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেড, আর নেগেটিভ হলে বলবো রিজেক্টেড। তাহলে এই প্রজেক্ট অ্যাকসেপ্টেড হবে যেহেতু আমাদের এনপিভি পজিটিভ। সো আমরা আরএডিআর এর ফাংশনটা বুঝলাম। এখন আসো সার্টেন ইকুইভ্যালেন্স অ্যাপ্রোচ। এখন এই সার্টেন ইকুইভ্যালেন্স অ্যাপ্রোচটা কি? সার্টেন ইকুইভ্যালেন্স হচ্ছে ভবিষ্যতের কোনো সম্ভাব্য যে ক্যাশ ফ্লোগুলা সেগুলাকে একটা নির্দিষ্ট ঝুঁকির সমন্বয় করে আমরা একটা রিস্ক ফ্রি ক্যাশ ফ্লোতে রূপান্তর করে নিই। সেটাই হচ্ছে তোমার সার্টেন ইকুইভ্যালেন্স অ্যাপ্রোচ। এখন যে ক্যাশ ফ্লোগুলো আমরা নির্ণয় করব ঝুঁকিবিহীন, সেটাকে রিস্ক ফ্রি দ্বারা ডিসকাউন্টেড করে আমরা এনপিভি করলে উক্ত এনপিভি যদি পজিটিভ আসে তাহলে বলবো প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড, আর যদি নেগেটিভ আসে তাহলে এটা রিজেক্টেড। তাহলে এখন এই সিই অ্যাপ্রোচ সম্পর্কে আমরা বলতে পারি দ্য রিটার্ন দ্যাট ইজ রিকোয়ার্ড উইথ সার্টেনিটি to make investor indifference between the certain return and a particular uncertain, that means risky return, is called certainty equivalent. Certainty equivalent. তাহলে ক্যাশ ফ্লো যেগুলো পাবো সেগুলোকে আমরা কিন্তু একটা নির্দিষ্ট ঝুঁকির মাধ্যমে, ঝুঁকি সমন্বয়ক রেটের মাধ্যমে সমন্বয় করে আমরা ক্যাশ ফ্লো নির্ধারণ করে নিব। নিয়ে সেটাকে আমরা কি করব, এনপিভি বের করব রিস্ক ফ্রি রেটের মাধ্যমে। সো সেই এনপিভিটাই, সেই প্রসেসটাকে আমরা বলবো সার্টেন ইকুইভ্যালেন্স অ্যাপ্রোচ। এখন খান অ্যান্ড জেইন সার্টেন ইকুইভ্যালেন্ট সম্পর্কে বলেন যে সার্টেনিটি ইকুইভ্যালেন্স আর রিস্ক অ্যাডজাস্টেড ফ্যাক্টর দ্যাট রিপ্রেজেন্ট দ্য percents of estimated cash flow that investor would be satisfied to receive for certain rather than the cash inflows that are possible for each year, যেটা প্রত্যেক বছরে তাদের জন্য পসিবল হবে। সো আমরা সার্টেন ইকুইভ্যালেন্ট সম্পর্কে জানলাম। এখন এই সার্টেন ইকুইভ্যালেন্স অ্যাপ্রোচে কিভাবে আমরা মূল্যায়ন করব সেটা এখন জানবো। হাউ টু ইভালুয়েট এ প্রজেক্ট আন্ডার সার্টেন ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ। সো এটা জানার জন্য আমাদেরকে প্রথমে ফর্মুলা জানতে হবে। তাহলে এই ফর্মুলা হচ্ছে এনপিভি ইকুয়াল টু সামেশন অফ আলফা। এই আলফা মানে হচ্ছে আমার একটা সমন্বিত ঝুঁকি, আমি ঝুঁকি সমন্বয় করার জন্য এই আলফাকে কাউন্ট করি, সেটাকে আমরা সি ফ্যাক্টর এটা দ্বারা ইন্ডিকেট করে থাকি। আলফা টি into CFAT for T period divided by 1 plus RF whole power T, then minus NCO, where alpha T equal to certain equivalent coefficients for year T, RF সমান risk free interest rates and NCO সমান net cash outflow. So আমরা এটাকে ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে সেটাকে একটা অঙ্ক সলভ করব। তাহলে আসো আমরা যদি এখানে বলি ডেল্টা কর্পোরেশন লিমিটেড is considering an investment in one of the two mutually exclusive proposal. Project A, which involves an initial outlay of taka 1,70,000 and project B, which has no outlay of taka 1,50,000. তাহলে এখানে কি হলো, দুইটা মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্টের প্রজেক্ট এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ইনভলভ মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইনভলভ হচ্ছে তোমার 1,70,000 এবং প্রজেক্ট বি এর ক্ষেত্রে হচ্ছে 1,50,000। সো দ্য সিই অ্যাপ্রোচ ইজ এমপ্লয়েড টু ইভ্যালুয়েটিং রিস্কি ইনভেস্টমেন্ট। এখন সিই অ্যাপ্রোচের মাধ্যমে এই দুইটার মধ্যে কোনটা বেশি রিস্কি সেটা তোমাকে জাজ করতে বলছে। সো দ্য কারেন্ট ইল্ড অন দ্য ট্রেজারি বিলস ইজ 5%, ট্রেজারি বিল রেট 5%, এটা কিন্তু ঝুঁকিবিহীন। ট্রেজারি বিল এটা ঝুঁকিবিহীন 5%। সো এখানে বলা হচ্ছে দ্য কোম্পানি ইউজেস দিস অ্যাজ দ্য রিস্কলেস রেট। এখন এই ট্রেজারি বিলের এই রেটটাকে তারা রিস্কলেস রেট হিসাবে
ধরে নিয়েছে। সো এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য ক্যাশ ফ্লোজ উইথ দেয়ার রেসপেক্টিভ সিই মানে সার্টেন ইকুইভ্যালেন্টস আর, এখানে যে ক্যাশ ফ্লো দেওয়া আছে সেই ক্যাশ ফ্লোর আলোকে তাদের ক্যাশ ফ্লোগুলোকে ঝুঁকি সমন্বয় করার জন্য তারা সার্টেন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরগুলো দিয়ে দিয়েছে। সো এখন আমরা এখানে পেলাম যে প্রজেক্ট এর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ক্যাশ ফ্লো 90,000, 1 লাখ অ্যান্ড 1,10,000 রেসপেক্টিভলি, এবং তাদের সি ফ্যাক্টরগুলো 0.8, 0.7, 0.5 রেসপেক্টিভলি। এটা ফর প্রজেক্ট এ। অ্যান্ড প্রজেক্ট বি এর ক্ষেত্রে ক্যাশ ফ্লো দেওয়া আছে ভেরিয়াস ইয়ার অনুযায়ী 90,000, 90,000 অ্যান্ড 1 লাখ, and C factor 0.9, 0.8 and 0.6 respectively. So required মধ্যে বলতে which project should be acceptable to the company, এই কোম্পানির জন্য এই দুটার মধ্যে থেকে কোনটা acceptable। সো এটা ডিসিশন, আর ডিসিশনের ক্ষেত্রে আমরা বলবো দুইটারই আমরা এনপিভি বের করব। দেন যার এনপিভি পজিটিভ আসবে আমরা সেটা মূলত গ্রহণ করব। কিন্তু যদি দুইটাই পজিটিভ আসে তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের জন্য এটা উভয় প্রজেক্টের মধ্যে থেকে একটা প্রজেক্ট আমাদের গ্রহণ করতে হবে। কিন্তু এখানে যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট এটা না বলে তারা টু ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট এটা বলতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা দুইটা থেকে যে কোনো একটা প্রজেক্ট গ্রহণ করতাম। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট বললে দুইটা প্রজেক্ট থেকে দুইটা প্রজেক্ট আমরা গ্রহণ করতে পারতাম, বা দুইটা প্রজেক্টে দুইটাই রিজেক্ট হয়ে যেতে পারতো, বা যে কোনো একটা গ্রহণ হতে পারতো। এখন সেটা কিভাবে? যদি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট বলে দুইটারই এনপিভি পজিটিভ আসতো তাহলে দুইটাই গ্রহণযোগ্য হতো, আবার দুইটাই যদি নেগেটিভ আসতো সো তাহলে দুইটাই রিজেক্টেড হয়ে যেত। আবার একটা পজিটিভ একটা নেগেটিভ আসলে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রে একটা গ্রহণযোগ্য হতো। কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে দুইটা থেকে অবশ্যই একটা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে যদি পজিটিভ দুইটাই হয়, যে পজিটিভ অ্যামাউন্ট সবচেয়ে বেশি সেটা গ্রহণযোগ্য হবে। দুইটাই নেগেটিভ হলে যার নেগেটিভ অ্যামাউন্ট কম সেটা গ্রহণযোগ্য হবে। আবার একটা পজিটিভ একটা নেগেটিভ হলে স্বাভাবিকভাবে পজিটিভটা আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে আসো আমরা এটা কিভাবে সলভ করি সেটা এখন আমরা দেখতেছি। সো সলিউশনের মধ্যে আমরা লিখলাম এনপিভি, সো আলফা ইন্টু সিএফএটি ডিভাইড বাই 1 প্লাস আরএফ হোল ফর টি মাইনাস এনসিও। তাহলে এখন এখানে রিস্ক ফ্রি রেট এটা 5%, এটাকে ইন ডেসিমাল ফরম্যাটে ইউজ করতে হবে 0.05, এবং এনসিও ফর প্রজেক্ট এ এটার জন্য হচ্ছে 1,70,000 এন্ড প্রজেক্ট বি 1,50,000। তাহলে আমরা যদি এটার ক্যালকুলেশনটা করি, আমি লিখলাম প্রজেক্ট এ এনপিভি ইকুয়াল টু, সূত্র আমার এটাই, আলফা ফর ফার্স্ট ইয়ার ইন এ এটা হচ্ছে 0.8 ইন্টু তার সিএফএটি 90,000 ডিভাইড বাই 1 প্লাস রিস্ক ফ্রি রেট 0.05 হোল পাওয়ার 1। সো এইভাবে আমরা ফার্স্ট ইয়ার লিখলাম, প্লাস সেকেন্ড ইয়ার 0.7 ইন্টু 1 লাখ ডিভাইড বাই 1 প্লাস 0.07 হোল পাওয়ার 2 প্লাস 0.5 ইন্টু 1,10,000 ডিভাইড বাই 1 প্লাস 0.05 হোল পাওয়ার 3 হোল মাইনাস 1,70,000। সো আমরা যখন ক্যালকুলেশন করলে আমরা এই মানগুলা পাচ্ছি যে এইভাবে 68,571 প্লাস 63,492 প্লাস 47,512 মাইনাস হচ্ছে 1,70,000। এখন তুমি যোগ বিয়োগ করলে আমরা এখানে রেজাল্ট পাচ্ছি 9,575। এটা পজিটিভ ফিগার। যদি ইন্ডিপেন্ডেন্ট হতো তাহলে এই প্রজেক্ট অ্যাকসেপ্টেড হতো। দেন আসো ফর প্রজেক্ট বি, এটার জন্য আমরা লিখি 0.9 ইন্টু 90,000 ডিভাইডেড বাই 1 প্লাস আরএফ 0.05 হোল পাওয়ার 1, এভাবে ফর 2 ফর 3 এভাবে ক্যালকুলেশন করে মাইনাস এনসিও 50,000 1,50,000। সো আমরা টোটাল ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 44,280, দ্যাট মিনস এটা পজিটিভ ফিগার। সো আমরা এখান থেকে দেখতেছি প্রজেক্ট বি এর এনপিভি 44,280 এটা আসছে, কিন্তু এটা পজিটিভ। আর প্রজেক্ট এর মধ্যে আসছে 9,575 টাকা। তাহলে এই দুইটার মধ্যে থেকে আমরা দেখতেছি প্রজেক্ট বি এর এনপিভিটা বেশি। সো দুইটাই পজিটিভ,
যদি ইন্ডিপেন্ডেন্ট হতো তাহলে এই ক্ষেত্রে দুইটা প্রজেক্টে গ্রহণযোগ্য হতো, কিন্তু যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা হয়েছে তাই এই দুইটা প্রজেক্ট থেকে বি প্রজেক্টটা গ্রহণযোগ্য হবে, কেননা বি প্রজেক্টের এনপিভিটা সবচেয়ে বেশি। সো ডিসিশন both projects are accepted when they are independent, but here the projects are mutually exclusive, so project B should be accepted because project B's NPV is higher than the project A, কারণ B এর NPV টা বেশি। সো এই কারণে আমরা এখানে বলবো প্রজেক্ট B টাই should be accepted। তাহলে আমরা এখান থেকে সি অ্যাপ্রোচ কিভাবে আমরা একটা অঙ্ক ইভ্যালুয়েট করি বা একটা প্রজেক্ট কিভাবে ইভ্যালুয়েট করি এটা আমরা আশা করি শিখলাম। সো এখন আমরা আলোচনা করব প্রবাবিলিটি অ্যাপ্রোচ। প্রবাবিলিটি অ্যাপ্রোচ, তো প্রবাবিলিটি অ্যাপ্রোচটা কি? Probability approach হচ্ছে probability distribution is a set of possible values that a random variable can assume that and these associate probabilities of occurrence, এটা বলছে জেসি ভ্যান হর্ন। এখন এই probability approach হচ্ছে তোমার দুই ধরনের ক্যাশ ফ্লো থাকতে পারে এবং তাদের কিছু probability দেওয়া থাকতে পারে, যেমন ইন্ডিপেন্ডেন্ট ক্যাশ ফ্লো এবং ডিপেন্ডেন্ট ক্যাশ ফ্লো। সে ইন্ডিপেন্ডেন্ট ক্যাশ ফ্লো মানে স্বাধীন, একটা নির্দিষ্ট ইয়ারের নির্দিষ্ট মনে করে 5টা ইয়ারের ক্যাশ ফ্লো দেওয়া আছে এবং প্রথম বছরের এই পরিমাণ রিটার্ন বা ক্যাশ ফ্লো পাওয়ার সম্ভাবনা তার সম্ভাবনা দেওয়া থাকবে, দ্বিতীয় ক্ষেত্রে তার ক্যাশ ফ্লো পাওয়ার সম্ভাবনা দেওয়া থাকবে, এইভাবে সম্ভাবনাগুলো দেওয়া থাকবে এবং সংশ্লিষ্ট সময়ে রিটার্নগুলা দেওয়া থাকবে। তাহলে এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্যাশ ফ্লো। আর এটা যখন অঙ্ক করব তখন এই ধরনের অঙ্ককে আমরা প্রবাবিলিটি অ্যাপ্রোচে করব, অর্থাৎ যেখানে প্রবাবিলিটি মানে ক্যাশ ফ্লো পাওয়ার সম্ভাবনা যেটা এটা যখন দেওয়া থাকবে তখন সেটাই হবে প্রবাবিলিটি অ্যাপ্রোচ। সেটাকে যখন আমরা মূল্যায়ন করতে যাব তখন সেটাই হবে প্রবাবিলিটি অ্যাপ্রোচ। এখন এই প্রবাবিলিটি অ্যাপ্রোচের যে ক্যাশ ফ্লোগুলা এটা টু টাইপস ক্যাশ ফ্লো হিয়ার, একটা বলছি ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট যেটা এটা সম্পূর্ণ স্বাধীন, অর্থাৎ এক বছরের ক্যাশ ফ্লো অন্য বছরের উপর নির্ভরশীল হবে না বা একটা ক্যাশ ফ্লো পরবর্তী ক্যাশ ফ্লোর উপরে নির্ভরশীল হবে না, সে নিজেই স্বাধীন। সো আমরা এটাকে বলতে পারি ইফ দ্য ক্যাশ ইনফ্লোজ আর নট এফেক্টেড বাই দ্য ক্যাশ ফ্লোজ ইন দ্য প্রিসাইডিং অর ফলোয়িং ইয়ার্স ইট ইজ কল্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্যাশ ফ্লোজ। যে আগের বছরের ক্যাশ ফ্লো বা পরের বছরের ক্যাশ ফ্লোর উপরে নির্ভরশীল হবে না তার যে ক্যাশ ফ্লোগুলা, বা আগের ক্যাশ ফ্লো আর পরের ক্যাশ ফ্লোর সাথে কোনো নির্ভরশীলতা থাকবে না, সামঞ্জস্য থাকবে না, নিজেরটা নিজেরই। সো এটাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্যাশ ফ্লো। কিন্তু ডিপেন্ডেন্ট এটা এক আগের ক্যাশ ফ্লো বা আগের ক্যাশ ফ্লোর সাথে পরের ক্যাশ ফ্লো ডিপেন্ডেন্ট হবে, নির্ভরশীল হবে, কারণ আগের ক্যাশ ফ্লো যেভাবে পাবো সেটার উপরে নির্ভর করবে তারপরের ক্যাশ ফ্লোটা সেটা কিভাবে পাবো, বা পরের ক্যাশ ফ্লোটা আমরা কিভাবে পাবো সেটা নির্ভর করবে আগের ক্যাশ ফ্লোর উপরে। সো আমরা এটাকে বলতে পারি ইফ দ্য ক্যাশ ফ্লো অফ দ্য পার্টিকুলার ইয়ার ইজ এফেক্টেড বাই দ্য ক্যাশ ফ্লোজ ইন দ্য প্রিসাইডিং অর ফলোয়িং ইয়ার্স ইজ কল্ড ডিপেন্ডেন্ট ক্যাশ ফ্লো। যেটা আমরা বলেছিলাম যে আগের ক্যাশ ফ্লো বা পরের ক্যাশ ফ্লো এটার উপরে নির্ভর করবে তোমার ক্যাশ ফ্লোটা। এটা সাধারণত আমরা ডিসিশন ট্রির যখন অঙ্ক করতে যাই সেখানে আমরা পেয়ে থাকি যে আগের বছরের ক্যাশ ফ্লো পরের বছরের ক্যাশ ফ্লোর উপরে, পরের বছরের ক্যাশ ফ্লোটা আগের বছরের উপর নির্ভর, বা আগের বছরের ক্যাশ ফ্লোর উপরে সামঞ্জস্য রেখে দ্বিতীয় বছরের ক্যাশ ফ্লোটা পাওয়া যায়। তাহলে এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি অ্যাপ্রোচের ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্যাশ ফ্লো। এখন আমরা এটাকে ম্যাথমেটিক্যালি সলভ করব। সো আসো ইন্ডিপেন্ডেন্ট ক্যাশ ফ্লো দেখো, এখানে বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ প্রজেক্টস এনপিভি আর এজ গিভেন বিলো, যেখানে দেওয়া আছে এনপিভি
ফর 5000 তার প্রবাবিলিটি হচ্ছে 0.2, এনপিভি 7500 তার প্রবাবিলিটি 0.7, এন্ড এনপিভি অফ টাকা 10000 তার প্রবাবিলিটি 0.1। এখন এখানকার দেখো ক্যাশ ফ্লো গুলা কারো উপরে কেউ নির্ভরশীল না, যে ফার্স্ট ইয়ারের ক্যাশ ফ্লো সেকেন্ড এর উপর নির্ভরশীল বা সেকেন্ড ইয়ারের ক্যাশ ফ্লো ফার্স্ট ইয়ারের উপর নির্ভরশীল, এরকম কোনো নির্ভরশীলতা এখানে নেই। সো এটাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্যাশ ফ্লো। এখন এই ইন্ডিপেন্ডেন্ট ক্যাশ ফ্লোর মধ্যে বলছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ দিস প্রজেক্ট। সো এটার এক্সপেক্টেড ভ্যালু নির্ণয় করতে, দেখো আমরা এক্সপেক্টেড রিটার্নের সূত্র জেনেছি, এক্সপেক্টেড রিটার্ন এটা সম্পর্কে আমরা আগে জেনেছি। এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে, এক্সপেক্টেড রিটার্নকে আমরা বিভিন্ন নামে বলতে পারি, এক্সপেক্টেড রিটার্ন, মিন, অ্যাভারেজ, এগুলো বলতে পারি, এক্স বার, এগুলো আমরা বলতে পারি। এটা মানে কি আসলে গড়। এখন এই গড়টা যখন আমরা নির্ণয় করতে যাই তখন প্রবাবিলিটি যদি না থাকে তখন আমরা যতগুলা ইয়ারের গড় নির্ণয় যেভাবে করি, যে যতটা ফ্রিকোয়েন্সি থাকবে সেই ফ্রিকোয়েন্সিগুলোকে যোগ করব, দেন যতটা ফ্রিকোয়েন্সি আছে তত দ্বারা ভাগ করব। এটা হচ্ছে যখন প্রবাবিলিটি ডাজ নট এক্সিস্ট। প্রবাবিলিটি যদি না থাকে তখন তার যদি গড় বের করতে বলে বা এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলে, তখন আমরা যতটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে সেই ফ্রিকোয়েন্সিগুলোকে সব যোগ করব, যোগ করে যতটা ফ্রিকোয়েন্সি ছিল তত দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা এক্সপেক্টেড ভ্যালু বা এক্সপেক্টেড রিটার্ন অর মিন অর অ্যাভারেজ এটা পেয়ে যাব। কিন্তু যখন প্রশ্নে প্রবাবিলিটি এটা দেওয়া থাকবে তখন আর নাম্বার অফ ইয়ার বা নাম্বার অফ ফ্রিকোয়েন্সি এটার আর কোনো কাজ থাকবে না, তখন প্রবাবিলিটি দ্বারা গুণ করে আমার সম্ভাব্য অ্যামাউন্টটা আমরা পাবো। আর সেক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করি সামেশন অফ এক্স আই ইন্টু পিআই, এটা স্ট্যাটিস্টিক্সের ভাষায়। কিন্তু এখানে এক্স বলতে কি বোঝায়? ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমরা যখন যেটা নিয়ে কাজ করি সেটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। যেমন এই অঙ্কের মধ্যে এনপিবি, সো এই এনপিবিটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাই এটাকে আমরা এনপিবি লিখতে পারি। স্ট্যাটের মধ্যে আমরা এক্স অথবা আর এটা ইউজ করি, তাহলে এই ক্ষেত্রে এক্স না ইউজ করে আমরা লিখবো কি এনপিবি, যেহেতু আমরা এনপিবির এক্সপেক্টেড ভ্যালু বের করব, তাই লিখলাম সামেশন অফ এনপিবি আই ইন্টু পিআই। এই আই মানে হচ্ছে আইথ এলিমেন্টস, যেমন এখানে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্টস, এটাকে আইথ এলিমেন্টস দ্বারা আমরা প্রকাশ করি। সো এখন লিখলাম এই সামেশন মানে যোগফল, এখন লিখলাম 5000 ইন্টু তার প্রবাবিলিটি 0.2, 5000 প্রবাবিলিটি 0.2, সামেশনের জন্য প্লাস 7500 ইন্টু প্রবাবিলিটি 0.7, সামেশনের জন্য প্লাস 10000 ইন্টু 0.1 দিয়ে আমরা এখন এগুলা গুণ করে যোগ করলাম, তাতে আমার এক্সপেক্টেড এনপিভি বের হলো টাকা 7250 টাকা। তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্যাশ ফ্লোর এক্সপেক্টেড ভ্যালু কিভাবে নির্ণয় হয় সেটা আমরা বুঝতে পারলাম। সো এরপরে আসো আমরা এখন ইন্ডিপেন্ডেন্ট ক্যাশ ফ্লো উইথ নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এটার একটা অঙ্ক শিখব। তো এখানে আমি একটা অঙ্কের প্রশ্নটা পড়তেছি, বলছে এ স্মল ফার্ম ইজ কনসিডারিং এ প্রপোজাল ফর দ্য পারচেজ অফ নিউ মেশিন requiring an outlay of টাকা 1500, so এটা মানে হচ্ছে এনসিও ইনভেস্টমেন্ট। Then its estimates of the cash flows distributions for the 3 years life of the machine is given below. এই মেশিনের 3টা বছর দেওয়া আছে, মানে এস্টিমেটেড লাইফ হচ্ছে 3 ইয়ার্স। সো এই 3 ইয়ার্স এর ক্যাশ ফ্লো এবং তার প্রবাবিলিটি গুলো দেওয়া আছে প্রত্যেকটা ইয়ার। যেমন ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে দেওয়া আছে 800, তার সম্ভাবনা 0.1, 600 সম্ভাবনা 0.2, 400 সম্ভাবনা 0.4 এন্ড 200 সম্ভাবনা 0.3। এইভাবে ফার্স্ট ইয়ারের ক্যাশ ফ্লোগুলো পাওয়ার সম্ভাবনা। ঠিক একইভাবে সেকেন্ড ইয়ারে 800, 0.1, 700, 0.3, 600, 0.4, 500, 0.2, এইভাবে সেকেন্ড ইয়ারে এই ক্যাশ ফ্লোগুলো পাওয়ার সম্ভাবনা তারা দিয়ে দিল। আবার থার্ড ইয়ারও সেম কেস 1200, 0.2, 900, 0.5, 600, 0.2 এন্ড 300, 0.1 এইভাবে পাওয়ার সম্ভাবনা।
সো এখান থেকে আমাদেরকে বের করতে বলছে যে দা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইজ অ্যাজিউম টু বি ইন্ডিপেন্ডেন্ট, মানে এটা স্বাধীন। এখানে আমরা প্রশ্ন থেকে দেখলাম যে কারো উপর কারো নির্ভরশীলতা নেই। যেমন ফার্স্ট ইয়ারের ক্যাশ ফ্লো, সেকেন্ড ইয়ারের উপর কোনো নির্ভরশীলতা নেই, যে ফার্স্ট ইয়ারে পাওয়ার সম্ভাবনা এইভাবে, সেকেন্ড ইয়ারে পাওয়ার সম্ভাবনা এটা, থার্ড ইয়ারে পাওয়ার সম্ভাবনা এইভাবে। তো কারোর সাথে কারো নির্ভরশীলতা নেই। দেন the risk-free rate of interest is 5%, so আমাদের RA 5%, and from the above information determine the following. So এখানে বলতে the expected NPV of the project, তোমাকে প্রজেক্টের expected NPV ডিটারমিন করতে বলছে। এখন দেখো আমরা যখন expected NPV করতে যাই, যেমন আগের অঙ্কের মধ্যে আমরা expected NPV করেছিলাম, তখন করছিলাম summation of x into PI। তখন এখানে একটা সিঙ্গেল ইয়ারের পিরিয়ড কিন্তু দেওয়া নেই। সো আমরা প্রথমে এক্সপেক্টেড ভ্যালু ফর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এটা আগে নির্ণয় করব। করার পরে আমরা এনপিভি সূত্র অ্যাপ্লাই করব, এই ডিসকাউন্ট 5 এটা দিয়ে আমরা এনপিভি বের করব। তখন সেটাকে বলা হবে এক্সপেক্টেড এনপিভি অফ দ্য প্রজেক্ট। সেকেন্ড ওয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এনপিভি। তাহলে এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে বলা হয়েছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মূলত ঝুঁকি নির্ণয়ের একটা ইন্ডিকেটর, ঝুঁকি মেজার করার একটা ইন্ডিকেটর। এখন এই ঝুঁকি আমরা কিভাবে বের করব? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা বের করার জন্য সূত্র হচ্ছে 3টা। যেমন ফার্স্ট ওয়ান বলা হয় x minus x bar whole square হোল ডিভাইডেড বাই n-1 তার উপরে হোল রুট। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা সূত্র যখন প্রশ্নে প্রবাবিলিটি বা পোর্টফোলিওর কোনো কথা বলা হবে না। আবার আসো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু x minus x bar হোল স্কয়ার ইন্টু PI হোল রুট। এটা কখন হবে? যখন প্রশ্নে প্রবাবিলিটি দেওয়া থাকবে। এটার বাইরে আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও। এখন পোর্টফোলিওর ক্ষেত্রে হচ্ছে একাধিক স্টকে অর্থটা বিনিয়োজিত হবে, তখন তার ওয়েট ইনটু তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুণ করে আমরা পোর্টফোলিওর ফাংশন বের করব। তখন আমরা সূত্র অ্যাপ্লাই করি এইভাবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর 1 বা ফার্স্ট স্টক হোল স্কয়ার ইনটু ওয়েট ফর ফার্স্ট স্টক হোল স্কয়ার প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর সেকেন্ড স্টক হোল স্কয়ার ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর weight for second stock whole square plus 2 into weight 1 weight 2 and covariance 1 and 2 তার উপরে হোল রুট দিলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিওর মান চলে আসবে। যদিও আমাদের এখানে সেটা বলেনি, আমাদের এখানে বলছে অনলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হোয়েন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস অফ এনপিভি। তাহলে প্রবাবিলিটি এখানে আছে, সো এই ক্ষেত্রে তার এনপিভির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা নির্ণয় করব। এখন এখানে যে প্রত্যেকটা পিরিয়ডের মধ্যে দেখো 3টা করে রিটার্ন দেওয়া আছে, প্রত্যেকটা পিরিয়ডে রিটার্ন দেওয়া আছে, তার প্রবাবিলিটি দেওয়া আছে। এখন ফার্স্ট ওয়ান আমরা এই পিরিয়ড 1 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব। আর সূত্র কি? যে এনপিভি এখানে ক্যাশ ফ্লো মাইনাস ক্যাশ ফ্লো বার, দ্যাট মিন্স মিন। ক্যাশ ফ্লো মাইনাস ক্যাশ ফ্লো বার, দ্যাট মিন্স মিন, তার উপরে হোল স্কয়ার ইনটু PI হোল রুট। সো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর ফার্স্ট পিরিয়ড এটা নির্ণয় হয়ে যাবে। এইভাবে সেকেন্ড থার্ড এটা আমরা বের করব, করে এরপরে কম্বাইন্ড একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এনপিভি এটা নির্ণয় করব। দেন আসো, বলা হচ্ছে দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য এনপিভি উইল বি 0 অর লেস অ্যাজিউম দ্য ডিস্ট্রিবিউশন ইজ নর্মাল। যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হয় তাহলে এনপিভি হওয়ার সম্ভাবনা 0 হওয়ার সম্ভাবনা কত, আর তার চেয়ে কম সম্ভাবনা হওয়ার পার্সেন্টেজটা কত, এটা আমাদেরকে ডিটারমিন করতে হবে। আবার বলছে গ্রেটার দেন 0, 0-র উপরে কত হওয়ার সম্ভাবনা। আবার বলছে অ্যাট লিস্ট ইকুয়াল টু দ্য মিন, মিনের সমান হওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে আমরা এটা ডিটারমিন করব। অ্যান্ড লাস্ট ওয়ান বলছে দ্য প্রফিটেবিলিটি ইন্ডেক্স অফ দিস এক্সপেক্টেড ভ্যালু, এবং তোমার প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা কত, PIটা
কত এটা বের করতে বলছে। তাহলে এখন আসো আমরা যদি অঙ্কটা সলভ করি তাহলে আমরা ক্লিয়ার হব। দেন ফার্স্ট ওয়ান, ডিটারমিন দ্য এক্সপেক্টেড ভ্যালু, এক্সপেক্টেড এনপিভি। তাহলে এক্সপেক্টেড এনপিভি বের করার সূত্র আমরা বলেছিলাম সামেশন অফ xi ইন্টু পিআই, বা এখানকার যে এনপিভি অর ক্যাশ ফ্লো আই ইন্টু পিআই। তাহলে এখন আমরা এখান থেকে দেখি যে ক্যাশ ফ্লো দেওয়া আছে, প্রবাবিলিটি দেওয়া আছে। আমরা প্রত্যেক ইয়ার অনুযায়ী তাদের এই মিন বা সিএফ বার এটা নির্ণয় করব। সো 800 ইন্টু 0.1 করলে 80 টাকা, দেন 600 ইন্টু 0.2 120, 400 ইন্টু 0.4 160, 200 ইন্টু 0.3 সমান 60। সো এখন এই ফিগারগুলো আমরা সব যোগ করলে পাবো মিন, অর্থাৎ ক্যাশ ফ্লো ফর ফার্স্ট পিরিয়ড, এটার উপরে রুট সরি বার, এটাকে মিন বলা হয়, যে সিএফ বার ফর ফার্স্ট ইয়ার বা ফার্স্ট পিরিয়ড। দেন ঠিক একইভাবে আমরা সেকেন্ড পিরিয়ডটা করব, একইভাবে থার্ড পিরিয়ডটা করব। সো আমরা এখানে 3টা মিন পেলাম। এখন আমাকে বলছে সংশ্লিষ্ট প্রজেক্টের মিন বের করতে। এখানে কিন্তু আমরা 3টা মিন পেয়েছি। সো এই 3টা মিন দিয়ে প্রজেক্টের এক্সপেক্টেড এনপিভি এটা বলা যাবে না। সো এখন আমরা এনপিভি করব এই মিনগুলা। তাহলে এনপিভি সূত্র কি? ক্যাশ ফ্লো ফর ফার্স্ট ইয়ার, দ্যাট মিনস এটা divided by 1 plus RA full power 1 plus cash flow for second year divided by 1 plus RA full power 2 plus cash flow for third year divided by 1 plus RA full power 3 whole minus NCO. তাহলে আমরা সেটা এখন এখানে সলভ করলাম। সো এনপিভি মিন ফর ফার্স্ট ইয়ার 1 plus RA full power 1 plus মিন ফর সেকেন্ড ইয়ার, যেটা আমরা বের করছিলাম পূর্ববর্তী টেবিলে। Then mean for third year 1 plus RA full power 3 minus NCO, NCO 1500 টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। সো আমরা এখান থেকে যখন ক্যালকুলেশন করি তখন আমরা এখানে পাই টোটাল প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত মাইনাসের আগ পর্যন্ত যোগ করলে টোটাল প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি 1697 টাকা মাইনাস NCO 1500। সো এনপিভি 197 টাকা, যেটা পজিটিভ এনপিভি। এখন এখান থেকে যদি আমরা ডিসিশন দিতে যাই তাহলে দিস প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড, কারণ এনপিভি ইজ পজিটিভ। সো তাহলে আমরা এক্সপেক্টেড এনপিভি এটা ডিটারমিন করতে পারলাম। এখন আসো আমরা সেকেন্ডলি শুরু করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্সপেক্টেড ক্যাশ ফ্লো ফর দ্য পিরিয়ড। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব। এখানেও সেম কেস। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে গেলে প্রথমে ইয়ার অর পিরিয়ড অনুযায়ী তোমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনগুলো নির্ণয় করতে হবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশা ক্যাশ ফ্লো মাইনাস ক্যাশ ফ্লো বার, মানে এটাকে আমরা যদি এক্স দ্বারা প্রকাশ করি তাহলে এক্স মাইনাস এক্স বার, এটার উপর হোল স্কোয়ার ইন্টু পিআই, তার উপরে হোল রুট, এই রুটটা পুরোটার উপরে। সো আমরা এখন এটা হচ্ছে যখন প্রবাবিলিটি থাকে তখন এই সূত্রটা, কিন্তু যদি প্রবাবিলিটি না থাকে তখন কিন্তু এই সূত্র হবে না, নিচে এখানে ভাগ n-1 হবে। যেহেতু প্রবাবিলিটি আছে সেহেতু আমাদের এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে ফর দ্য পিরিয়ড 1 আমরা লিখলাম ক্যাশ ফ্লো, ফার্স্ট পিরিয়ডের জন্য ক্যাশ ফ্লো ছিল 800 মাইনাস তার মিন, এই যে সিএফ বার মানে মিন হচ্ছে 420। আমরা এটা এই টেবিলের মাঝে বের করছিলাম মিন ফর ফার্স্ট পিরিয়ড 420। তাহলে আমরা এখানে লিখলাম 800 মাইনাস 420 তার উপরে হোল স্কোয়ার ইন্টু তার প্রবাবিলিটি হচ্ছে 0.1 প্লাস দিয়ে আবার দ্বিতীয়টা 600 মাইনাস 420 হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি 0.2 প্লাস 400 মাইনাস 420 হোল স্কোয়ার ইন্টু তার প্রবাবিলিটি 0.4 প্লাস 200 মাইনাস 420 হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি 0.3 দেওয়ার পরে আমরা এটার উপরে হোল রুট ইউজ করলাম। সো এখন তুমি যখন এখানে ক্যালকুলেশন করবে তখন তোমার রেজাল্ট বের হচ্ছে 35,600। সো এটার উপরে রুট অ্যাপ্লাই করলে 188 এটা আসবে। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর ফার্স্ট পিরিয়ড এটা আমরা ডিটারমিন করলাম 188।
ঠিক একইভাবে স্ট্যান্ডার্ড ডিভিশন ফর সেকেন্ড পিরিয়ড আমরা একইভাবে এটা নির্ণয় করব সেকেন্ড পিরিয়ডে। এতে আসতেছে তোমার টাকা 90। আবার আসো থার্ড পিরিয়ডে, এটা আসতেছে একইভাবে আমরা থার্ড পিরিয়ডের ইনফরমেশনগুলো ইউজ করে আমরা এটা ডিটারমিন করব। তাতে আসতেছে আমার 262। সো এখন তোমাকে কম্বাইন্ড এনপিভি এটা নির্ণয় করতে হবে। তাহলে কম্বাইন্ড এনপিভি এখানে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3 এটা একসাথে এখন এই স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এনপিভি। তাহলে লিখলাম স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এনপিভি ইকুয়াল টু রুট ওভার সামেশন, উপরে হবে স্ট্যান্ডার্ড ডিভিশন ফর টি স্কয়ার। টি বলতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের যে তুমি স্ট্যান্ডার্ড ডিভিশনগুলো বের করছো সেটা, তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আই হতে পারে বা কে হতে পারে, নো প্রবলেম, হোল পাওয়ার 2 ইন্টু টি। 2 হচ্ছে ফর্মুলার, আর টি হচ্ছে যখন ফার্স্ট ইয়ার করবা তখন ফার্স্ট ইয়ার 1, সেকেন্ড ইয়ার যখন করবা তখন 2, থার্ড ইয়ার যখন করবা 3, এভাবে। তাহলে এখন আমরা যদি মানগুলো এখানে পুট করি তাহলে কি হয় দেখো, আমি লিখলাম রুট, উপরে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডিভিশন ফর ফার্স্ট ইয়ার 188, এটার উপর হোল স্কয়ার, এ হোল স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস আর এফ বা এখানকার ডিসকাউন্ট রেট 0.05, তার উপরে ফর্মুলা 2 ইন্টু T1, দ্যাট মিনস ফার্স্ট ইয়ার, প্লাস 90 হোল স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস 0.05 ব্র্যাকেট ক্লোজ, দেন ফর্মুলা 2 ইন্টু সেকেন্ড ইয়ার 2, এইভাবে থার্ড ইয়ার 2 ইন্টু 3 ক্যালকুলেশন করলাম। করার পরে আমাদের টোটাল ক্যালকুলেশনের মান আসলো 300। তাহলে আমরা কম্বাইন্ড এনপিভি কিভাবে নির্ণয় করা হয় আমরা সেটা শিখলাম। এখন আমাদেরকে বলছে ক্যালকুলেশন অফ probability of the NPV being 0 or less। এখন এটা z equal to 0 মানে এখানে 0 or less এটা বলছে, সো z equal to 0 মাইনাস এখানে যে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন এখানে আমরা যে এনপিভিটা করলাম সেই এনপিভি, তাহলে আমরা লিখলাম 0, এখানে 0 বলছে, মাইনাস এনপিভি ডিভাইডেড বাই হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডিভিশন, এটা কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন। সো ক্যালকুলেশন করলে আমাদের মাইনাস 0.06567 এটা পাওয়া যাচ্ছে। এখন এই মানটা আমরা জেড টেবিলে বা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভে সেখানে গিয়ে খুঁজবো, সেখানে মাইনাস ফ্যাক্টর না, আমরা এই মানটা এটা খুঁজবো, খুঁজে তার করসপন্ডিং ভ্যালু 0-তে পাচ্ছি আমরা 0.2454 আমরা জেড টেবিলে এটা আমরা খুঁজে পাই। সো নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ মূলত হচ্ছে তোমার এরকম একটা কার্ভ, এই টেবিলটার মধ্যে আমরা এটা খুঁজে পাবো, এই টেবিলের মধ্যে আমরা এটা খুঁজে পাবো। এখান থেকে তোমরা খুঁজবে, এখানে 0.6, এখানে 0.6, দেন এখান থেকে আমরা এই মানটা খুঁজে বাইর করব। তাহলে এখানে হচ্ছে 0.2454, অথবা এটাকে যদি পার্সেন্টেজ করি তাহলে 24.54% এটা আমরা পাবো। সো দেয়ারফর দ্য প্রবাবিলিটি অফ দ্য এনপিভি বিং 0 or less উড বি, তাহলে 0-র চেয়ে কম তাহলে কত হবে, এটা তো 0 হচ্ছে, এতে এখন 0-র কম হবে। আমার ওই নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভে টোটাল হচ্ছে রাইট সাইডে 0.5, সো এই 0.5 থেকে তুমি এটা বাদ দাও, 0.2454 বাদ দিলে আমরা পাই 0.2546, সো এটাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করলে 25.46% এটা আমরা পাবো। সো লেস দেন 0-তে আমাদের এনপিভি সম্ভাবনা হচ্ছে লেস দেন 0 হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার কত, 25.46%। তাহলে আমরা এটা বুঝলাম। দেন the probability of the NPV being greater than 0 would be, তাহলে greater than 0 এটা কত হবে, 0-র চেয়ে কম হচ্ছে 25.46, সো 1 থেকে তুমি এটা বাদ দিয়ে দাও, তাহলে বাকি পার্সেন্টেজ হবে 0-র উপরে, is greater than 0, তাতে আমরা 74.54% এটা পাচ্ছি is greater than 0।
দেন আসো অ্যাট লিস্ট ইকুয়াল টু মিন, মিনের সমান কতটুকু হওয়ার সম্ভাবনা। দেখো জেড ইকুয়াল টু আমাদের এখানে মিন হচ্ছে আমরা পেয়েছি কত, স্ট্যান্ডার্ড ডিভিশন অফ মিন এনপিভি অফ মিন 197, এনপিভি অফ মিন পেয়েছি 197 মাইনাস হচ্ছে আমাদের এনপিভি অফ মিন 197 ডিভাইড বাই কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সো আমাদের 0। সো 0 যদি হয় তাহলে আমরা বলি রিডিং ফ্রম দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল, সেখান থেকে আমরা পাই উই গেট দ্য প্রবাবিলিটি করসপন্ডিং টু 0 এস 0, কারণ আমরা এখানে যে নর্মাল ডিস্ট্রিবিউশনের টেবিলটা দেখালাম সেখানে তোমরা দেখবে 0-র মধ্যে 0 to 0 করসপন্ডিং ভ্যালু এটা 0। So therefore the probability of having NPV at least equal to mean would be equivalent to the area of the right side of the curve, তার মানে এটা পুরো 50%, মানে অর্ধেকের চেয়ে বেশি, যেটা অর্ধেক হলো 50, তাহলে পুরো রাইট সাইড এটা 50.5, সো 50%, তাহলে এটা সম্ভাবনা হচ্ছে তোমার 50%। তাহলে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে আমরা প্রবাবিলিটির এই ফাংশনগুলো আমরা বুঝতে পারলাম যে এনপিভি লেস দেন 0 অর 0 গ্রেটার দেন 0, এগুলো আমরা অর মিন কতটুকু হবে সেটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন লাস্ট ওয়ান আসো প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এই প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোজ ডিভাইডেড বাই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। সো ক্যাশ আউটফ্লো মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এটা 1500 টাকা, এটা প্রশ্নে দেওয়া আছে, তাহলে আমাদের কোনো ঝামেলা নেই। কিন্তু প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো এটা আমরা প্রশ্নের প্রথমেই পেয়েছি, যেখানে এনপিভি করেছিলাম, এনপিভির মধ্যে লিখেছিলাম টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও, এটা হলো সূত্র। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু আমরা পেয়েছি 1697, তাহলে 1697 ভাগ 1500 ক্যালকুলেশন করলে 1.13, সো পিআই হচ্ছে 1.13, এটা 1 এর চেয়ে বেশি, সো প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড। তাহলে আমরা এই অঙ্ক থেকে প্রবাবিলিটি অ্যাপ্রোচের অঙ্কটা শিখতে পেরেছি। এই ক্যাটাগরির অঙ্ক আমরা বইয়ে খুঁজলে আরো পাবো। আমি এখানে এই অঙ্কটা বা এই ক্যাটাগরির অঙ্কগুলা সলভ করার জন্য যেই বইটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট খান অ্যান্ড জেইন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট খান অ্যান্ড জেইন, এই বইটা আমি ফলো করেছি। এটার বাহিরে আমি ফলো করতেছি তোমাদের সিলেবাসের টেক্সট বই, যেটা ফান্ডামেন্টালস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট জেসি ভ্যান হর্ন। সো এই দুইটা বইকে আমরা বেসিক বই হিসেবে এখানে ইউজ করছি। তোমরা এই দুইটা বই দেখবে এবং আমাদের ক্লাস লেকচারগুলা ফলো করবে। আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো আজ এই পর্যন্ত, আগামী ক্লাসে আমি কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করাবো। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।